আগে দেখো এটা করো, -13/4 এটাকে সংখ্যা রেখায় পুট করো তো। এই এটা করো, -13/4 এটাকে সংখ্যা রেখায় স্থাপন করো। আচ্ছা এটাকে ভাগ করলে কত হচ্ছে? 3 4 12, 3 পূর্ণ 1/4, তাই তো, -3 পূর্ণ 1/4। তাহলে কোথায় হবে এটা, কার কার মাঝে হবে? -3 -4 এর মাঝখানে। তাহলে সংখ্যা রেখা টানলে কি হচ্ছে? 0, এদিকে আমার লাগবে না, 1 -1 -2 -3 -4। তাহলে -3 আর -4 ক ভাগ করবো, মাঝখানে কটা দাগ দেবো? কটা দাগ? যা থাকবে, ঠিক আছে, কথাটা পরেও বলা যাবে, যেটুকু ক্লাস করবে সেইটুকু সময় ক্লাসটাই করবে। তাহলে নিচে হরে কত আছে? 4 আছে, তাহলে যা থাকবে একটা কম দাগ টানবে। তাহলে একটা দাগ, দুটো দাগ, তিনটে দাগ। তাহলে প্রথম ঘরটা কি হবে? -3 পূর্ণ 1/4, পরের ঘরটা -3 পূর্ণ 2/4, তারপরের ঘরটা -3 পূর্ণ 4/4। তাহলে এটা কত হবে? প্রথম ঘরটাই হয়ে যাবে আমার -13/4, মানে 3 পূর্ণ 1/4। তাহলে প্রথম ঘরটা তো 1/4, পরের ঘরটা 2/4, 3/4, 4/4, মানে 4-এ চলে যাচ্ছে। আচ্ছা 2/9টা সংখ্যা রেখা স্থাপন করো তো। 2/9 একইভাবে এটা তুলে নাও। তাহলে 1-এর চেয়ে যদি ছোট হয় তাহলে কোথায় হবে? এর প্লেসমেন্টটা কোথায় স্থাপন হবে? 0 আর 1-এর মধ্যে, তাই তো। আর যদি মাইনাস দিয়ে দেয়া থাকতো এটা, তাহলে হতো কত? 0 আর -1-এর মাঝখানে, ঠিক আছে। তাহলে মোটামুটি আমরা আগে একটা গেস করলাম যে 0 আর 1-এর মধ্যে থাকবে। এবারে ঘটনা হচ্ছে তা 2/9, 0 আর 1-এর কোথায় থাকবে? ধরো 1। এবার বুঝতে পারছো যে নিচে নয় তো, তাহলে কি অনেকগুলো ঘর হবে। তাহলে যখন নিচে নয় মানে কতগুলো ঘর হবে? মাঝখানে 8খানা দাগ দিতে হবে। তাহলে 8খানা দাগ মানে আমার মানে বড় বড় করে নিতে হবে, ঠিক আছে। তাহলে 9 আছে মানে কটা দাগ টানবো? 0 আর 1-এর মাঝখানে 8টা, যা নিচে থাকবে একটা কম দাগ টানবো। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। তাহলে এবার কোন ঘরটা হবে? তাহলে প্রথম ঘরটা কত হবে? 1/9, বুঝতে পারছো? 2/9, 3/9, ঠিক আছে, 4/9, 5/9, 6/9, 7/9, 8/9, এই 9/9। 9/9 মানে কত? 1। 9/9 মানে 1। তাহলে তুমি 1-এ চলে যাচ্ছ, বুঝতে পারছো? তাহলে আমার প্রথম ঘরটা, আমার কোন ঘরটা নেবো? সেকেন্ড ঘরটা নেবো, তাই না? 1/9, তারপরটা 2/9, তারপর 2/9, তাহলে আমি সেকেন্ড ঘরটা নেবো। 3/5টা করো, 3/5। যখন দেখবে হরে অনেক বড় সংখ্যা আছে তখন ঘরগুলো একটু ডিস্টেন্সটা বেশি রাখবে, ঠিক আছে। তিন বাই পাঁচটা করো। 3/5 কার কার মধ্যে দিয়েছো?
বলো? শূন্য আর প্লাস এক, একই তো, আগের অঙ্কের মতো একই, শূন্য আর প্লাস একের মধ্যে। এবার শূন্য আর একের মধ্যে কটা দাগ টানবে বলো? হ্যাঁ, নিচে কত আছে? তাহলে যা থাকবে একটা কম, তাহলে শূন্য আর একের মাঝখানে চারটে দাগ টানো। তাহলে 1 2 3 4, তাহলে প্রথম ঘরটা কত বলো? 1/5, তারপরের ঘরটা, তারপরের ঘরটা, বোঝা গেল? ঠিক আছে, তাহলে সব সময় মনে রাখবে ওপরেরটা যদি ছোট হয় সেটাকে বলে প্রকৃত ভগ্নাংশ, সে সব সময় শূন্য আর একের মধ্যে থাকবে। ঠিক আছে, আর যদি ওপরেরটা বড় হয়ে যায় সেটা হবে অপ্রকৃত ভগ্নাংশ, সেটাকে ভাগ করে এরকম নিশ্চয়ই আনতে হবে, তা নাহলে বুঝতে পারবে না যে কোথায় যাবে। ঠিক আছে, চারের দাগের সব কটা কি হয়েছিল না কাজ দেয়া ছিল? চারের দাগের একটা টাইপ আছে, বই কবে দেবে? হ্যাঁ, 2 তারিখে ভর্তি হয়ে গেছে সব? আচ্ছা, চারের দাগের গুলো, এগুলো ওগুলো গেল তিনের দাগ, হ্যাঁ যে কটা করালাম। চারের দাগের গুলো, চারের দাগের উপরে করিয়েছিলাম একটা দুটো, বলছে যে দুটো সংখ্যা দিচ্ছে, ভালো করে বুঝে নাও, দুটো সংখ্যা দিচ্ছে। ধরো সাপোজ দুটো সংখ্যা দিল 3 আর 4 হয়েছে, বলছে এদের মাঝখানে 3 আর 4-এর মাঝখানে একটা মূলদ সংখ্যা বার করতে। 3 আর 4-এর একটা মাঝখানে মূলদ সংখ্যা কি হবে? কি করে বার করবে? 3 আর 4-এর মাঝখানে কত? হ্যাঁ, 3 আর 4-এর মাঝখানে মূলদ সংখ্যা কি হবে? একটা চাইলে সবসময় কি করবে? একটা চাইলে কি করবে? এই দুজনকে যোগ করে দেবে, দিয়ে 2 দিয়ে ভাগ করে দেবে। তাহলে 3 ও 4-এর মধ্যবর্তী মূলদ সংখ্যা, নিয়ম কি বার করার? 3 + 4/2 সমান 7/2। বোঝা গেল? কি করবে? শুধু সিম্পল ওই দুজনকে যোগ করে দেবে, দিয়ে 2 দিয়ে ভাগ করে দেবে, যেটা মানে গড় করে। ঠিক আছে, বোঝা গেল? এবারে বলেছে 3 আর 4-এর মাঝখানে মূলদ সংখ্যাটা বার করতে বলেছে, তারপর বলেছে ওটাকে সংখ্যা রেখায় স্থাপন কর। 7/2টাকে সংখ্যা রেখায় কিভাবে স্থাপন করব? তাহলে 7/2টাকে আগে আমরা, এটা কি অপ্রকৃত না প্রকৃত? 7/2টা অপ্রকৃত, ওপরে বড় তো অপ্রকৃত, তাহলে অপ্রকৃত হলে কি করতে হবে? ভাগ করতে হবে। 3 দুগুণে 6, তাহলে এটা দেখে আমি কি বুঝলাম? 3 আর 4-এর মধ্যবর্তী সংখ্যা। ঠিক আছে, তাহলে আমি কি করব? 0 1 2 3 4 ধরা আছে। এইদিকে এটা বলে দিই, যখন দেখবে যে পজিটিভ দিকে সংখ্যাটা যাচ্ছে, নেগেটিভ দিকে অন্তত 1 ঘর দেয়া খাবে। নেগেটিভ দিকে 1 ঘর, -1 দেখালে, কেন আমার নেগেটিভে তো লাগছে না, 1 ঘর দেখালেই হয়ে যাবে।
তাহলে 3×1/2, তার 3 আর 4 এর মাঝখানে কটা দাগ টানবো? 3 আর 4 এর মাঝখানে কটা দাগ টানবো? কত আছে? 2, তাহলে কটা দাগ? একটা। তার 3 আর 4 এর মাঝখানে একটা দাগ, তাহলে এটা কত হলো? 7/2। 3 আর 4 এর মাঝখানেই তো 7/2, বুঝতে পেরেছো? দেখতে চাই সরাসরি স্কুলের মাধ্যমে আমাদের একটা সময় বীর বলে একটা সময় বীর কি দেওয়ার আগে যখন ইংরেজরা ভারতবর্ষে এইভাবে শুরু করেছিল আস্তে আস্তে ওরা কি করেছে, প্রত্যেকটা রাজ দরবারে নিজেদের কিছু লোক রেখে দিয়েছে, তাদেরকে বলা হচ্ছে রেসিডেন্ট। কি বলা হচ্ছে? রেসিডেন্ট। ছোট ছোট রাজ্যে ওই আমাদের কিছু লোক থাকো, বোঝা যাচ্ছে তো? আচ্ছা, এবারে যদি এরকম পূর্ণ সংখ্যা না দিয়ে ফ্র্যাকশন দিল, সাপোজ ভগ্নাংশ দিল, তাহলে কি হবে? দিয়েছে 4-এর 3, 3-এর দাগের অঙ্ক 1/4 আর 1/2। হ্যাঁ, ওইভাবে করা যাবে, ওইভাবে আমি বলছি যে ওটা যখন একাধিক বলবে তখন করবে। আর এমনি নর্মাল যে নিয়মটা শেখালাম, যদি একটা চায় তাহলে কি করবে? হ্যাঁ, তা সেটাই করো, ঠিক আছে? ওইভাবে করলেও হবে, ঠিক আছে? তুমি যেটা বলছো করলেও হবে। তাহলে 1/4 1/2 কিভাবে করবে? আগের নিয়মটা কি শেখালাম, যে দুজনকে যোগ করে দেবে, দিয়ে 2 দিয়ে ভাগ করে দেবে। তাহলে 1/4 ও 1/2 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা কত হচ্ছে? তাহলে 1/4 যোগ 1/2/2। ক্যালকুলেশনটা একটু দেখে নাও। তাহলে 1/4 আর 1/2 ওপরে যোগ করলে কত হচ্ছে? 4 লসাগু হচ্ছে, তাই তো? 4 লসাগু হলে 4 4-এর মধ্যে কবার যায়? একবার। তাহলে 1 1 কে 1, 2 4-এর মধ্যে কবার যায়? দুবার। তো 2 এর সাথে উপরে 1-এর গুণ, তাই তো? তা 2, তাহলে উপরে কত হলো? 1 2 এ 3/4, নিচে কত আছে? 2, 2 এর নিচে কিছু নেই, মানে কত আছে? 1। তা 3/4 আর নিচে 2/1টা কি? ভাগের সম্পর্ক, তাই তো? 3/4 ভাগ থাকলে কি হয়ে যায়? গুণ হয়ে যায়। 2/1টা উল্টে কত হবে? 1/2। ভাগের নিয়ম জানো তো, ভগ্নাংশের ভাগের নিয়ম। 3/4 ভাগটা উল্টে কত হলো? গুণ হলো, আর 1/2 হয়ে গেল। তাহলে 3, এবার গুণের নিয়ম কি? ওপরের সাথে ওপরে, নিচের সাথে নিচে। তা 3 × 3 4 2 × 8। তা 3/8টাকে এখন তাহলে আমাকে সংখ্যা রেখায় বসাতে হবে। তা 3/8টাকে সংখ্যা রেখায় আগে বলে এটা প্রকৃত না অপ্রকৃত? প্রকৃত, তাই তো? প্রকৃত। তাহলে কার কার মাঝখানে হবে? 0 আর 1-এর মাঝখানে। তাহলে 0 আর 1-এর মাঝখানে স্থান দাও। 0 আর 1-এর মাঝখানে স্থান দিলে কোথায় হবে? তাহলে 0, কটা দাগ টানবো? 0 আর 1-এর মাঝখানে 7টা। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। তাহলে কোন ঘরটা হবে? 3/8। কোন ঘরটা? 3 নম্বর ঘরটাই 3/8।
প্রথম ঘরটা 1/8, দ্বিতীয় ঘরটা 2/8, আর 3 নম্বর ঘর। হচ্ছে আচ্ছা, আরেকটা দিয়েছে -1 ও 1/2, এটা করো তো। -1 আর 1/2। কোম্পানির সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেছে। কোম্পানির একটা সৈন্যবাহিনী সেই রাজ্যে থাকবে, তার খরচ বহন করবে দেশীয় রাজ্য। যদি খরচ বহন করতে না পারে এলাকা ছেড়ে দেবে কোম্পানির হাতে, কোম্পানির থেকে রাজস্ব আদায় করে নেবে। ঠিক আছে, ছোটখাটো কোনো বিদ্রোহ হলে বা বাইরে কোনো রাজার সঙ্গে যদি ওই রাজার যুদ্ধ হয়, কোম্পানির সেনাবাহিনী আর এর মধ্যবর্তী মূলদ সংখ্যাটা বার করো, কত হচ্ছে? -1 ও 1/2। তাহলে -1 ও 1/2 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা কত হচ্ছে? তাহলে কি নিয়ম? দুটোকে যোগ করব, তাই তো? তাহলে -1 যোগ 1/2/2 নিয়ম অনুযায়ী তাই। এবার বলো উপরেরটা যোগ করলে কত হচ্ছে? তাহলে 2 লসাগু, 2 লসাগু তো 2 কে -2 +1/2, তাহলে কত হচ্ছে উপরে? -1/2। আর নিচের 2টা কি হয়ে যাচ্ছে? ভাগ আছে, উল্টে যাচ্ছে গুণ হয়ে। তাহলে বোঝা গেল? -2 আর +1 কত হয়? যোগ বিয়োগ করলে -2 আর +1, বলো -1 না +1? ওদিকটা না থাকি -2 +1, +1 হবে না তো? -5 +3 বলো কত হবে? বলো -2। ঠিক আছে, আর তুমি বলো তো -8 -3, তুমি বলো তো কত হবে? শিখেছো তো? যোগ বিয়োগ শিখেছো তো? -8 -3 কত হবে তুমি বলো তো? বলো, চিহ্ন বলো। +11 না কি হবে? -11 হবে। সব সময় জানবে গুণের সময় প্লাস হবে, মাইনাসে মাইনাসে। যোগ বিয়োগের সময় কি হবে? দুজনার মধ্যে যে বড় তার চিহ্ন উত্তরে বসবে। এবার 8 আর 3 এর মধ্যে 8 বড়, তাই 8 এর চিহ্ন উত্তরে বসবে। যেরকম এইটা বিয়োগ করতে হলো 2 হলো, 5 বড়, তাই 5 এর চিহ্ন উত্তরে বসলো, তাই -2। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা কত হলো? -1/4। এবার -1/4টাকে সংখ্যা রেখায় বসাও। -1/4 মানে কোথায় হবে?
শূন্য আর -1 নেগেটিভ আছে না, তাহলে শূন্য আর -1, তাহলে শূন্য আর -1, তাহলে শূন্য আর -1 মাঝখানে, শূন্য আর -1, তাহলে নিচে 4 আছে, কটা দাগ টানবো? 3টে দাগ টানবো। তাহলে 1টা 2টো 3টে, আর প্রথম ঘরটাই হবে কি 1/4, দ্বিতীয় ঘরটা -2/4 বললে হতো -3/4। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এবার বলছে 5 1/4, আচ্ছা 1/4 আর 1/3, তাহলে এর মাঝখানে মূলদ সংখ্যা কি হবে? কি করব? সেম নিয়মে করো, আগে তো একটা দেখালাম। বাই টু দাও, দুইটা লেখো, যোগ করো, উপরেরটা যোগ করো, করেছো? কত হয়েছে? অত হয়ে গেছে। তাহলে 1/4 ও 1/3 মধ্যবর্তী মূলদ সংখ্যা 1/4 প্লাস 1/3/2, তাহলে উপরে লসাগু কত হচ্ছে? 12, তাই তো? তাহলে 4 3 12 মানে 3 3 4 12, তাহলে 7/12 গুণ 1/2 মানে 7/24। হ্যাঁ ঠিক আছে। বাপরে বাপ, স্থাপন করা তো খুব চাপ। হ্যাঁ, মানে বুঝতে পারছো, 23টা দাগ টানতে হবে। 7/24 কে প্লেসমেন্ট দিতে গেলে কটা দাগ টানতে হবে? 23টা। তাহলে এখানে 0 আর এখানে 1। আচ্ছা, 23টা দাগ টেনে যেখানে গিয়ে থামবো সেখানে একদম 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23, আর 24 নম্বর দাগটা কি হবে? 1 হবে, তাই তো? 24 নম্বর দাগটা 1 হবে। তাহলে কত? 1 2 3 4 5 6 7, তাহলে এটা 7 নম্বর ঘর, তাহলে এটা হবে 7/24। যেদিকে 1 ঘর দেখাও আর 1 ঘর দেখাও। ছ নম্বর অঙ্ক -2 আর -1 দিয়েছে, করো। -2 ও -1, তাহলে কত হবে?
উত্তর দেখো যে লর্ড ওয়েলেসলি, লর্ড ওয়েলেসলি মানেটা নিশ্চয়ই তোমরা জানো, আগে দেখে এই কাজগুলো নিয়ে নিচ্ছি এখানে। লর্ড ওয়েলেসলি, তাহলে এখানে কি করবে, দুজনকে যোগ করব, যেহেতু মাইনাসে আছে তাই ব্র্যাকেট দিলাম। হ্যাঁ, তাহলে -2 আর -1 যোগ করলে কত হয়? বলো, -2 আর -1 যোগ করলে কত হবে? চিহ্ন -3। হ্যাঁ, তাহলে -3 বোঝা গেল। তাহলে উপরে -3 হলো, নিচে 2 ছিল, -3/2। এবারে বলো -3/2টা কোথায় বসবে? এটাকে ভাগ করো, ওপরে বড় থাকলেই ভাগ করে দিতে হবে, তাই তো? 2 × 2, তাহলে 1 পূর্ণ, তাহলে -1 পূর্ণ 1/2, বুঝতে পারছো? কোথায়? -1 পূর্ণ 1/2, মানে কার কার মাঝখানে? 0 আর 1 এর মাঝখানে। -1 পূর্ণ 1/2, -1 এর চেয়ে বড় তো, আর -2 এর চেয়ে ছোট, ঠিক আছে? তার নিচে 2 আছে, একটাই দাগ টানো, বুঝতে পেরেছো? তারপরে দেখো লাহোরের চুক্তি কবে হয়েছিল? লাহোরের চুক্তি কবে হয়েছিল? লাহোরের চুক্তি কবে হয়েছিল? 5-এর দাগটা বোধহয় করিয়ে দিয়েছিলাম, বলো? হ্যাঁ, 5-এর দাগ করানো, ওই 4 ও 5-এর মাঝে 3টে মূলদ সংখ্যাটা করিয়েছিলাম। 6-এর দাগেরটা বোধহয় করানো হয়নি। 1 ও 2 এর মাঝে 6টা মূলদ সংখ্যা বলেছে। 1 ও 2 এর মাঝে 6টা মূলদ সংখ্যা করো। 1 ও 2 এর মাঝখানে 6টা মূলদ বার করতে বলেছে, এটা শিখিয়েছি। এটা হয়ে গেছে তো? তো 4-এর দাগের গুলো হয়ে গেল, 5-এর দাগটা করানো আছে, 6-এর দাগটা। তাহলে 1 ও 2 এর মাঝখানে, তাই তো? তাহলে 1 লিখবে, 2 লিখবে, লিখলে কিভাবে এটা বার করা হচ্ছে দেখো। এটা শিখিয়েছিলাম যে দুটো সংখ্যার মাঝখানে কতগুলো চাইছে, তাহলে এর নিচে কিছু নেই মানে 1 ধরতে পারো, আর এটাকে পরে লিখছি। তাহলে এটা 1/1, এটা 2/1, কিছু নেই মানে নিচে 1 আছে। এবারে এখানে কি বলেছিলাম, যে যা চাইবে, কি বললাম, যা চাইবে, যতগুলো চাইবে 1 বেশি দিয়ে ওপর নিচে গুণ করতে। কটা চেয়েছে? 6টা চেয়েছে, তাহলে 7 দিয়ে উপর নিচে গুণ করতে, মানে একেও উপর নিচে 7 দিয়ে গুণ করবে, একেও উপর নিচে 7 দিয়ে গুণ করবে, বুঝতে পেরেছো? তাহলে একেও, তাহলে এটা কত হলো? 7/7। এবার বলো তো, তাহলে এর মাঝখানে কি কি সংখ্যা আছে? 8/7, 10/7। বুঝতে পেরেছো? দেখো না, এর মাঝখানে তো সেগুলো হচ্ছে না। তাহলে কত পেলে? 7/7। 1 মানে কত পেলে? 7/7। 2 মানে কত পেলে? 14/7। ঠিক আছে? তাহলে কি কি পেলে? 8/7, 9/7, 10/7, 11/7, 12/7, 13/7। দেখো 6টা হয়ে গেছে, বুঝে গেল? তাহলে প্রথম কাজ হচ্ছে হর সমান করা। এবার এর ক্ষেত্রে দেখো দুজনের নিচে হর একই, মানে 1 আছে, এর নিচেও 1 আছে, এর নিচেও 1 আছে, তাহলে আর সমস্যা নেই। তাহলে সেক্ষেত্রে কি করবে, যতগুলো চাইবে তার চেয়ে 1 বেশি দিয়ে ওপর নিচে গুণ করবে, ঠিক আছে? তাহলে 1 ও 2 এর মধ্যবর্তী 6টি মূলদ সংখ্যা
কি কি হচ্ছে? 8/7, 9/7, 10/7, 11/7, 13/7। এবার এগুলো বলেছে আবার সংখ্যা রেখায় পুট করতে, ঠিক আছে? সব কিন্তু বুঝতেই পারছো 1 আর 2 এর মাঝখানে হবে, হ্যাঁ সবাই 1 আর 2 এর মাঝখানে হবে। তাহলে প্রথমটা কত? এটা 1/1/7, তো ভাগ করলে কত হচ্ছে? 8/7 কে ভাগ করলে কত হচ্ছে? 1/1/7। তাহলে পরেরটা কত হবে? মানে এটা 1/1/7, এটা 1/2/7, এটা 1/3/7, এটা 1/4/7 হবে, এটা 1/5/7 হবে, এটা 1/6/7 হবে। এবার প্লেসমেন্ট গুলো দিয়ে দাও। তাহলে 0, 1 আর 2, তাহলে 7 আছে মানে কটা দাগ? 6টা দাগ। 2, 1, 2, 3, 4, 5, 6। তাহলে প্রথম ঘরটা 1/1/7, দ্বিতীয় ঘরটা 1/2/7, তৃতীয় ঘরটা 1/3, এইভাবে যাবে। তাহলে এখানে প্রথম ঘরটা 1/1/7 যা 8/7, এটা কত? 9/7, এটা কত? 10/7, এটা কত? 11/7, এটা কত? 12/7, এটা কত? 13/7। তাহলে 1 আর 2 এর মাঝখানে মিথ্যা দিয়েছে, ঠিক আছে? সত্য মিথ্যা কি বলেছে শোন একটু। বলছে দুটি পূর্ণ সংখ্যা, আমি লিখছি 8/1, দুটি পূর্ণ সংখ্যার যোগ হয়েছে। তোল অঙ্কটা তোল, তো বই নেই এখন। বলছে দুটি পূর্ণ সংখ্যা যদি যোগ করিস পূর্ণ সংখ্যা হবে। কি বলছে? বলছে দুটি পূর্ণ সংখ্যা যোগ করলে পূর্ণ সংখ্যা হবে, দুটি পূর্ণ সংখ্যা বিয়োগ করলে পূর্ণ সংখ্যা হবে, দুটি পূর্ণ সংখ্যা গুণ করলেও পূর্ণ সংখ্যা হবে। ঠিক বলছে? ঠিক বলছে না মিথ্যে কথা বলছে? সত্যি কথা বলছে না? দেখ, পূর্ণ সংখ্যা আমরা কি জানি? যত পজিটিভ সংখ্যাগুলো, নেগেটিভ সংখ্যাগুলো উইথ 0 সবাই পূর্ণ সংখ্যা বুঝিয়েছিলাম। তাহলে এরকম দুটো পূর্ণ সংখ্যা ধর, আমি ধর -2 নিলাম আর সাপোজ ধর 0 নিলাম, যা ইচ্ছা নিতে পারিস। দেখ এদের যোগ করলে কি হবে? -2, সেটা একটা পূর্ণ সংখ্যা। বিয়োগ করলে কি হবে? -2। গুণ করলে কি হবে? 0 হবে। তুই অন্য দুটো সংখ্যা নে, ধর আমি 2 গুণ -1 নিলাম। দেখ যোগ করলেও তুই একটা ভ্যালু পাবি, বিয়োগ করলেও তুই একটা পূর্ণ সংখ্যা পাবি, গুণ করলেও একটা পূর্ণ সংখ্যা পাবি। তা তুই দুটো পূর্ণ সংখ্যা অলওয়েজ যোগ কর, বিয়োগ কর, গুণ কর, সবসময়
পূর্ণ সংখ্যাই আসবে। বোঝা গেল? দ্বিতীয়টা বলছে দুটি পূর্ণ সংখ্যা ভাগ করলে এটা কি হবে? তাহলে যোগ হয়ে গেল, বিয়োগ হয়ে গেল, গুণ হয়ে গেল। আমরা দেখলাম পূর্ণ সংখ্যা হচ্ছে। এবার বলছে ভাগ করলে পূর্ণ সংখ্যা পাবি সর্বদা। দুটি পূর্ণ সংখ্যা যদি সবসময় ভাগ করিস, ভাগ করে সর্বদাই কতটা লেখা হয়, ভাগ করলে ভাগ করলে সর্বদাই, সর্বদাই মানে সব সময়, সর্বদাই পূর্ণ সংখ্যা পাবো। বল, ভাগ করলে কি সবসময় পূর্ণ সংখ্যা পাবো? দুটি পূর্ণ সংখ্যা ভাগ করলে সর্বদাই পূর্ণ সংখ্যা পাবো। আচ্ছা, মূলদ সংখ্যাগুলো কি পূর্ণ সংখ্যা? হ্যাঁ, মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে তো 2, -2 বা -3, 0, এইগুলো পূর্ণ সংখ্যা। মূলদ সংখ্যা তো, হ্যাঁ, মূলদ সংখ্যাগুলো পূর্ণ সংখ্যাকে মূলদ সংখ্যা বলা যাবে যদিও, কেন আমি বুঝিয়েছিলাম, দেখো 2, 3 একে কি লেখা যায়? 2/1 লেখা যায় না? 3কে কি লেখা যায়? 3/1 লেখা যায় না? তাহলে পূর্ণ সংখ্যা কিন্তু মূলদ সংখ্যা হতে পারে, তাই তো? এবারে বলছে যে দুটি পূর্ণ সংখ্যা ভাগ করলে সর্বদা পূর্ণ সংখ্যা হবে। দুটি পূর্ণ সংখ্যা, ধর 2 নিলাম আর 1 নিলাম, তাহলে 2/1 মানে কত? 2/1 পূর্ণ সংখ্যা। ধর আমি 4/2 নিলাম, তাহলে 4/2 মানে 2। ধর 3/2 নিলাম, 3/2, এটা কি হয়ে যাচ্ছে? এটা কিন্তু পূর্ণ সংখ্যা নয়, তাই না? অসুবিধা হয়ে যাচ্ছে, এটা মূলদ সংখ্যা হয়ে যাচ্ছে। একটা জিনিস মনে রাখতে হবে, পূর্ণ সংখ্যাকে মূলদ সংখ্যা বলতে পারবি, কিন্তু মূলদ সংখ্যা হলেই পূর্ণ সংখ্যা হবে এমন কোনো কথা নেই। ঠিক আছে? তাহলে সর্বদাই কিন্তু পূর্ণ সংখ্যা হলো কি? এটা হলো, এটা হলো, এটা কিন্তু মূলদ হয়ে গেল। ঠিক আছে? সর্বদাই কিন্তু পূর্ণ সংখ্যা হবে না। বোঝা গেছে? তাহলে এটা কি লিখবে? মিথ্যা। নয়টা কি বলেছে দেখ, বলছে দুটি মূলদ সংখ্যা যোগ, বিয়োগ, গুণ, ভাগ করলে কি সংখ্যা পাবো?
বলছে দুটি মূলদ সংখ্যা যোগ করলে কি পাবি, গুণ করলে কি পাবি, বিয়োগ করলে কি পাবি, ভাগ করলে কি পাবি, দুটো মূলদ সংখ্যা। এবং বলেছে পরে আসছি, তাহলে দেখ দুটি মূলদ সংখ্যা আমি 3 আর 2 নিলাম, তাই তো, কত হলো 5, ধর 2/3 নে, 3/4 নে, এটাও কি হবে, এটাও ধর 12, 4 দুগুণে 8, 3 তিরিকে 9, 17/12। তাহলে যোগ করলে কি পাচ্ছিস, দুটি মূলদকে যোগ করলে কি পাচ্ছিস, এক্ষেত্রেও কি পাচ্ছিস, মূলদ পাচ্ছিস, এক্ষেত্রেও মূলদ পাচ্ছিস, তুই যাই সংখ্যা। তাহলে সিমিলারলি বিয়োগ করলেও কি পাবি, মূলদ পাবি। এবারে গুণ করলে দেখ 3 দুগুণে 6, সেটাও মূলদ। তারপর এই দুটোর গুণ করলে সেও একটা সংখ্যা পাবি, সেটাও মূলদ। তাহলে যোগ বিয়োগ গুণের ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই, মূলদে পাচ্ছিস। সমস্যা কিন্তু ভাগের ক্ষেত্রে। ভাগের ক্ষেত্রে কেন সমস্যা, ভাগের ক্ষেত্রে দেখ তুই ভাগ কর 3/2, 3/2 মূলদ পেলি। আচ্ছা এরকম কি কোনো ভাগ হবে যে যেখানে তুই মূলদ পাবি না? দেখ আমি যদি 3/0 করি, এটা কত হবে, 3/0 করলে, 3/0 করলে কত হবে, 0 দিয়ে 3কে ভাগ করলে কত হয় জানো? হ্যাঁ না, সেটা তো 1 দিয়ে ভাগ করলে 3 1 3, 0 দিয়ে ভাগ করলে 0 নয়, ইনফিনিটি। ঠিক আছে, 0 কখন হয়, আমি বলেছিলাম 0 নিচে যদি 3 থাকতো তাহলে 0 হতো, এটা বুঝিয়েছিলাম। ওপরে যদি সংখ্যা থাকে, নিচে যদি 0 থাকে, সেটা তাহলে কি হয়, ইনফিনিটি। তাহলে ওরা ওই জন্য বলেছে, ওরা কিন্তু ব্র্যাকেটে একটা কথা বলে দিয়েছে, ভাজক ভাজক শূন্য নয়। তাহলে ভাজক শূন্য নয়, বুঝতে পেরেছিস, ওই জন্য ওরা বলে দিয়েছে। তাহলে ভাজক শূন্য হলে কিন্তু খাটছে না, খাটছে, হ্যাঁ, তাহলে ওরা ওই জন্য বলে দিয়েছে ভাজক শূন্য নয়। তার মানে কি, ভাজক যদি শূন্য না হয় তাহলে কি অসুবিধা আছে, তাহলে তো অসুবিধা নেই, তাহলে কিন্তু ভাগ করলে তো মূলদই হচ্ছে। তাহলে সব সময় দুটি মূলদ সংখ্যা যোগ করিস, বিয়োগ করিস, গুণ করিস, ভাগ করিস, সবসময় মূলদ পাবি। শুধু ভাগের ক্ষেত্রে একটা অসুবিধা আছে, সেটা ওই জন্য ওরা ব্র্যাকেটে বলে দিয়েছে যে ভাজকটা শূন্য নয়, তাহলে তোর কোনো অসুবিধা নেই, তাহলে তুই কি পাবি, সবসময় মূলদই পাবি। লিখে নে, তাহলে দুটি সংখ্যা সবসময় মূলদ সংখ্যা যোগ বিয়োগ গুণ করিস, যাই করিস মূলদ সংখ্যাই পাবি। আচ্ছা পরের দিন শুক্রবার দিন তো ক্লাস আছে, একটু মনে করে রাখ, সবাই কিন্তু আনবি, জ্যামিতি বক্স আনবি, মানে পেন্সিল কম্পাসটা আমার লাগবে, স্কেল লাগবে, ঠিক আছে, জ্যামিতি বক্সটা আনবি, লাগবে, শুক্রবার দিন ব্যাগে রাখবি, আমি আগে থেকে বলে দিলাম, তা নাহলে কিন্তু কাজ করতে পারবো না। তো স্মার্ট স্টুডেন্টসরা, এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো, আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে। কারণ কি, আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য। তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য, তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে, ঠিক আছে? থ্যাংক ইউ।